তো শুরু করি তৃতীয় নম্বর ট্রান্সলেশন। একদম বেসিক লেভেলের ট্রান্সলেশন নিয়েছি। সিবিএসসি বোর্ডের একটা গ্রামার বই থেকে আমি ট্রান্সলেশনটা তুলে দিয়েছি, আর ট্রান্সলেশনটা টোটালি সলভ করা ছিল বইতেই। জাস্ট আমরা এখানে একটু ডিসকাশন করার চেষ্টা করব যে কী কী ঘটনা রয়েছে। তো ট্রান্সলেশন হচ্ছে এটা, তোমরা ভালো করে দেখে নাও, পড়ে নাও। আর এবার আমি চলে আসবো একেবারে সেন্টেন্সের দিকে। প্রথম সেন্টেন্সটা কি রয়েছে সেদিকে আমরা চলে আসি। বলেছে জীবনের সুখের জন্য নিঃসন্দেহে সম্পদের প্রয়োজন। তাহলে জীবনের যে সুখ রয়েছে তার জন্য অবশ্যই সম্পদের প্রয়োজন, এটাই বলেছে। তো এখানে সাবজেক্টটা কি, মানে কি দ্বারা শুরু করা যেতে পারে, এটা একটা প্রশ্ন উঠতে পারে যে এখানে কি দ্বারা শুরু করব। জীবনের সুখের দ্বারা শুরু করব, নিঃসন্দেহে দ্বারা শুরু করব, সম্পদ দ্বারা শুরু করব, নাকি প্রয়োজন দ্বারা শুরু করব। তো এখানে যদি একটু ভালো করে দেখো, ঘটনাটা এরকম লেখা আছে, সম্পদের হয় প্রয়োজন। সম্পদের হয় প্রয়োজন, একটা কিছুর হয় প্রয়োজন, সম্পদের হয় প্রয়োজন। কিসের জন্য প্রয়োজন? জীবনে খুশি থাকার জন্য। আশা করি বুঝতে পারলাম। তাহলে এখানকার যে সাবজেক্টটা হচ্ছে সেটা হচ্ছে সম্পদ। সম্পদ মানে হচ্ছে ওয়েলথ। ওয়েলথ মানে হচ্ছে তার মধ্যে টাকাও চলে আসছে, এমন সমস্ত সামগ্রী চলে আসছে যেগুলো আমাদের জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে যেগুলো খুব ভ্যালু রয়েছে, যে সমস্ত জিনিসের সমস্ত কিছুকে আমরা সম্পদ বলি। তা ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি। আচ্ছা একটু দেখার চেষ্টা করি, সম্পদ ইজ মানে হয়, তারপরে কি প্রয়োজনীয়, তাহলে সম্পদ হয় প্রয়োজনীয়। আচ্ছা তাহলে নো ডাউটটা কোথা থেকে এলো? আচ্ছা এবার নো ডাউটটা দেখো নেসেসারিকে খুব ভালো করে কোয়ালিফাই করছে। দেখো ওয়েলথ ইজ নেসেসারি, প্রয়োজন। কেমন প্রয়োজন? নিঃসন্দেহে প্রয়োজন। বুঝতে পেরেছি ব্যাপার? তাই আমি এখানে কি যোগ করেছি? নো ডাউট। তোমরা চাইলে ডেফিনেটলিও যোগ করতে পারতে। ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি। কিসের জন্য নেসেসারি? ফর হ্যাপিনেস ইন লাইফ। আচ্ছা এখানে আরেকটা ছোট কথা বলার চেষ্টা করি। এই যে ফর যেটা রয়েছে, এই ফরটা হচ্ছে প্রিপোজিশন। আর মনে রাখবে যখনই কোনো প্রিপোজিশন হবে তারপরে যেটা থাকে সাধারণত সেটা নাউন থাকে, অথবা সেটা প্রোনাউনও থাকতে পারে। নাউন অথবা প্রোনাউন। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে যদি কখনো ভার্ব থাকে, ভার্বের যে কোনো রূপ থাকে, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্বের রূপ থাকে, তো সেটা ভার্ব আকারে বসবে না, ভার্বের সাথে আইএনজি রূপে সেটা বসার চেষ্টা হবে, মানে আইএনজি রূপে বসবে মধ্যে কথা। সাপোজ প্রিপোজিশনের পরে এই যে ফর আছে, ধরে নাও ফরের পরে ডু আছে, তো ডুটা হতে পারে না। কি হবে এখানে? ডু এর সাথে আইএনজি করে দিতে হবে, ডুইং। আশা করি বুঝতে পারছো তোমরা। তো প্রিপোজিশনের পরের ভার্ব বসে না, ভার্বের সাথে আইএনজি রূপে বসে। কেন বসে এর কারণ তোমরা জানো অনেকেই, আর কারণকে টোটাল এক্সপ্লেন করা তো এখানে পসিবল নয়, তাহলে ভিডিওটা টোটাল লেন্দি হয়ে যাবে। তো এখানে তোমরা বুঝতে পারলে যে আমি কি বলতে চাইলাম। সম্পদের প্রয়োজন, যা ছিল সম্পদের প্রয়োজন। কিসের প্রয়োজন? কি প্রয়োজন? কি হয় প্রয়োজন? সম্পদের হয় প্রয়োজন, সেটা লিখেছে। ওয়েলথ ইজ নেসেসারি। কেমন নেসেসারি? নিঃসন্দেহে প্রয়োজন। নিঃসন্দেহে প্রয়োজন, নেসেসারিকে আরেকটু কোয়ালিফাই করে দিল। চলে আসি সেকেন্ড লাইনের দিকে। কিন্তু মুষ্টিমেয় কয়েকজনের হাতে সম্পদের কেন্দ্রীভূত হবার প্রবণতা আছে। তো বলছে কিছু সংখ্যক ব্যক্তি আছে যার হাতে সম্পদের কেন্দ্রীভূত হবার প্রবণতা আছে, মানে কিছুজন ব্যক্তি আছে যাদের কাছে সম্পদ চলে যেতে পারে, এটাই হচ্ছে আশা করা হচ্ছে, মানে এরকম একটা প্রবণতা তার কাছে রয়েছে, এটাই বলা হচ্ছে। তো দেখি এটা কি রয়েছে। বাট ইট হ্যাজ আ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ডস অফ আ ফিউ। আ ফিউ মানে কয়েকজনের কথাই এটা বলেছে। চলো আরেকটা সেন্টেন্স দেখে নিই এখানে কি দিয়েছে। বাট দেয়ার ইজ আ টেন্ডেন্সি, কিন্তু সেখানে আছে একটা টেন্ডেন্সি, মানে হচ্ছে প্রবণতা। কিসের প্রবণতা আছে? টু কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট মানে হচ্ছে কেন্দ্রীভূত হওয়ার। কি কেন্দ্রীভূত হওয়ার? ওয়েলথ কেন্দ্রীভূত হওয়ার, মানে সম্পদ কেন্দ্রীভূত হওয়ার। কার কাজ? কোথায় হওয়ার? ইন দ্য হ্যান্ড, হাতের মধ্যে। কার হাতের মধ্যে? অফ আ হ্যান্ডফুল অফ পিপল। হ্যান্ডফুল অফ পিপল মানে কি বোঝাচ্ছে? এই যে আ ফিউ ছিল না, আ ফিউ মানে কয়েকজনকে বোঝাচ্ছে, আর সেটাই এখানে রয়েছে অফ আ হ্যান্ডফুল অফ পিপল, মানে এখানেও বোঝাচ্ছে মুষ্টিমেয় কয়েকজন লোক। আ হ্যান্ডফুল অফ পিপল মানে খুব নগণ্য কিছু ব্যক্তি, মানে খুবই কম সংখ্যক কিছুজন ব্যক্তি।
তো এটা এই সেন্টেন্সটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স বলতে পারো। বাট দেয়ার ইজ আ টেন্ডেন্সি, কিন্তু সেখানে আছে একটা প্রবণতা, কিসের? কনসেন্ট্রেট করার, কেন্দ্রীভূত করার। কাকে? সম্পদকে। কোথায়? ইন দ্য হ্যান্ড। কার দ্বারা হচ্ছে, মানে কার দ্বারা হচ্ছে এটা? অফ আ হ্যান্ডফুল অফ পিপল। বুঝতে পারছো? আ ফিউর বদলে এখানে কি হয়েছে? আ হ্যান্ডফুল অফ পিপল। হ্যান্ডফুল অফ পিপল মানে খুবই কম সংখ্যক ব্যক্তিদের মধ্যে। চলে আসি পরের সেন্টেন্সে দেখে। এর ফলে ধনী আরও ধনী, দরিদ্র আরও দরিদ্র হয়ে উঠেছে। তো এটা বইয়ের সেন্টেন্স, বইয়ের এটা, আর এটা লেখার চেষ্টা করেছি একটু। সেরকম আগেরটাতেও এটা লেখার চেষ্টা করা হয়েছিল, আর এটা টোটালটাই বইয়ের। তো যেটা যেটা একটা লিখেছি সেটাও টোটালি বইয়ের। আর কিছু জিনিস এটা তো তোমরা বুঝতেই পারছো এটা খুব একটা ইজি সেন্টেন্স, তাই এখানে লেখার চেষ্টা করিনি নতুন করে কোনো সেন্টেন্স। এটা একটু ভালো সেন্টেন্স ছিল, তাই এখানে আমি লেখার চেষ্টা করেছি। সেরকম এখানে দেখা যাক বইয়ে কি লিখেছে। দ্য রেজাল্ট ইজ, দ্য রেজাল্ট মানে এর ফলে, দ্য রিচ বিকাম রিচার, এর ফলে রিচ যারা, ধনী যারা, তারা আরও ধনী হয়ে উঠছে, এবং যারা গরিব তারা আরও বেশি গরিব হয়ে উঠছে। এটা এখানে বলেছে। চলো এখানে একটা দেখার চেষ্টা করি একটু ভিন্ন টাইপের ক্যাটাগরি। যত উইন্ডো ওপেন হবে আমাদের কাছে, তত বেশি আমাদের থিঙ্কিং অ্যাবিলিটিও বাড়বে, তত বুঝতে পারবো যে কত ভ্যারাইটি। এমন নয় যে শুধু এই সেন্টেন্সটা এই দুটোভাবে লেখা যেতে পারে, একাধিক ওয়েতে লেখা যেতে পারে। তো এখানে ভুল কোনো কিছু কেউ আবার ভেবে ফেলো না যে এর মধ্যে ভুল, ওর মধ্যে ভুল নেই, এরকম কোনো কিছু না। দুটো সেন্টেন্সই কারেক্ট, এর সাথে যদি আরও দুটো অ্যাড করতে সঠিক হইতে যদি লেখো তো সেগুলোও কারেক্ট। একটা সেন্টেন্স একাধিক স্ট্রাকচার হতে পারে, জাস্ট মিনিংগুলোকে সেম করতে হবে। তো অ্যাজ আ রেজাল্ট, এর ফলে, এটা তো তোমরা জানো কি এর ফলে কি হচ্ছে দেখা যাক। দ্য রিচ আর গেটিং রিচার, যারা ধনী তারা আরও বেশি ধনী হয়ে উঠছে। অ্যান্ড দ্য পুয়ার আর গেটিং পুয়ারার, এবং যারা গরিব তারা আরও বেশি গরিব হয়ে উঠছে। তোমরা চাইলে দ্য পুয়ার, এই যে যেটা রয়েছে, আর গেটিং যেটা রয়েছে, একে উজ্জ রাখতে পারতে। যদি চাও তো উজ্জ রাখবে, তো উজ্জ রাখো। দ্য পুয়ার পুয়ারার, তার মানেই বোঝা যাচ্ছে গরিবরা আরও বেশি গরিব হয়ে উঠছে। আশা করি বুঝতে পারলে তোমরা। তো এখানে একটা জিনিস বলার চেষ্টা করি যে রিচ, রিচ মানে হচ্ছে ধনী। এটাকে একটু বুঝে নেবে, যদি কারোর না জানা থাকে তো এটাকে একটু বুঝে নাও। রিচ, রিচ মানে ধনী। তো রিচ কিন্তু যেটা পার্টস অফ স্পিচে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এই রিচের সাথে যখনই আমি একটা আর্টিকেল দা ইউজ করে ফেলবো, তখন সেটা সমস্ত, তখন এই যে অ্যাডজেক্টিভ যেটা রয়েছে, এই অ্যাডজেক্টিভ সমস্ত রিচ জাতিকে বোঝাচ্ছে, মানে সমস্ত ধনী সম্প্রদায়কে বোঝাচ্ছে। আর তখন সেটাকে একটা সাবজেক্ট হিসাবে বা একটা নাউন হিসাবে সেটাকে গণ্য করা হয়। আশা করি বুঝতে পারলে। রিচ তো কোনো সময় এটা দেখেছো যে অ্যাডজেক্টিভের আগে, মানে অ্যাডজেক্টিভকে সাবজেক্ট হিসাবে বসানো হচ্ছে, এরকম তো সাধারণত দেখা হয় না। তো এই যে রিচ যেটা রয়েছে, এই রিচের আগে দেখো দা ইউজ করা হয়েছে, আর্টিকেল ইউজ করা হয়েছে, আর্টিকেল ইউজ করে তাকে নাউনের সমপর্যায়ে নিয়ে আসা হয়েছে। এবার রিচ মানে ধনী, আর তাহলে দা রিচ মানে ধনী সম্প্রদায়, টোটাল সম্প্রদায়ের কথা বলছে। এবার আরও একটা জিনিস মাথায় রাখবে, এটার সাথে সাথে দা রিচের সাথে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কেমন ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব না প্লুরাল ভার্ব। আচ্ছা, দা রিচকে গ্রামারিয়ানরা বলেছে এটা প্লুরাল হিসাবে কাউন্ট হবে। কী হিসাবে কাউন্ট হবে? প্লুরাল। তবে ভার্ব কী হিসাবে কাউন্ট হবে? প্লুরাল হিসাবেই। দেখো দা রিচ যেহেতু প্লুরাল, তাই আরও এখানে কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। বুঝতে পারছো আশা করি। এখানে কিন্তু আমাদের এরর কারেকশানও আসে সেন্টেন্সে, একটু খেয়াল রেখো। দা রিচ, শুধুমাত্র রিচও দিয়ে দিতে পারে, রিচ আর গেটিং, রিচ আর গেটিং, দা রিচ হবে, দা রিচ। এটাও দিতে পারে দা রিচ ইজ গেটিং, এরর কারেকশানে দা রিচ ইজ গেটিং দিতে পারে। তো দা রিচের সাথে ইজ হয় না, সিঙ্গুলার ভার্ব হয় না, অলওয়েজ প্লুরাল ভার্ব হয়। চলে আসি পরের সেন্টেন্স। এটা নিশ্চিতই সম্পদের অপব্যবহার। তো এটা খুবই সিম্পল জিনিস ছিল। দিস ইজ সার্টেনলি আ মিস ইউজ অফ ওয়েলথ, বইয়ের কথা। ইট ইজ ডেফিনেটলি আ মিস ইউজ অফ ওয়েলথ, দুটো একই ব্যাপার, কোনো রকম অসুবিধা নেই। আর এখানে তো কোনো কিছু বলার নেই, এটা তো খুবই ইজি সেন্টেন্স। চলে আসি পরের সেন্টেন্সের দিকে। এখানে জাস্ট আমি একটা স্ট্রাকচার তোমাকে দেখানোর চেষ্টা করব, একটা খুব ভালো কিছু গ্রামারের জিনিস বোঝানোর চেষ্টা করব। এটা সকলের মধ্যে সুষ্ঠুভাবে বণ্টিত হওয়া উচিত, যাতে সমাজের সর্বাধিক মানুষের কাছে সুখ এনে দিতে পারে। আচ্ছা, এটা মানে কাকে বলেছে? এটা মানে বুঝতেই পারছো সবাই, সম্পদ। তাহলে সম্পদকে সকলের মধ্যে সুষ্ঠুভাবে বণ্টিত হওয়া উচিত,
মানে সমানভাবে সুন্দরভাবে একেবারে ফেয়ারলিভাবে সবার মধ্যে বন্টিত হওয়া উচিত। কেন বন্টিত হওয়া উচিত? উদ্দেশ্যটা কি বন্টিত হওয়ার? উদ্দেশ্য হচ্ছে যাতে সমাজের সর্বাধিক মানুষের কাছে এটা সুখ এনে দিতে পারে। তাহলে এই জাতীয় জিনিসে আচ্ছা, আর এখানে দেখো আমি দুটো সেন্টেন্স বইয়েই, এটা বইয়ের লেখা, তো দুটো সেন্টেন্সকে বইয়ে দেখো কি দ্বারা যুক্ত করেছে, সো দ্যাট কনজাংশন দ্বারা জয়েন্ট করেছে। তো এটাকেই আমি একটু বলার চেষ্টা করব। এখানে দেখো এইখানে দুটো সেন্টেন্স রয়েছে, ভালো করে খেয়াল রাখো। এটা সকলের মধ্যে সুষ্ঠুভাবে বন্টিত হওয়া উচিত, যাতে যাতে কনজাংশন তা সমাজের সর্বাধিক মানুষের কাছে সুখ এনে দিতে পারে। তো বুঝতে পারলে তোমরা? তো এখানে দেখো দুটো সেন্টেন্স রয়েছে, আর দুটো সেন্টেন্স জয়েন্ট হয়েছে কি দ্বারা? সো দ্যাট দ্বারা। আর দুটো সেন্টেন্সকে যদি আমি ভালো করে যদি বোঝার চেষ্টা করি, এই একটা পার্ট গেল, এইখান থেকে এই পর্যন্ত একটা পার্ট গেল সেন্টেন্সের, আর এখান থেকে এই পর্যন্ত একটা পার্ট গেল, মানে একটা সেন্টেন্সে দুটো ভাগ রয়েছে। একটা সেন্টেন্সের দুটো ভাগ রয়েছে, আর দুটো ভাগ কাকে কাকে রিপ্রেজেন্ট করছে বোঝা যাক। আচ্ছা, উদ্দেশ্যটা কোথায় বোঝাচ্ছে? উদ্দেশ্যটা সেন্টেন্সের কোন পার্টে বোঝাচ্ছে? এটা 1 নাম্বার পার্টে কি উদ্দেশ্য বোঝাচ্ছে, নাকি 2 নাম্বার সেন্টেন্সের পার্টে উদ্দেশ্য বোঝাচ্ছে? এটা আমাকে বলো। তোমরা বলে 2 নাম্বার পার্টে উদ্দেশ্য বোঝাচ্ছে। সুষ্ঠুভাবে বন্টিত হওয়া উচিত। কেন? কোন উদ্দেশ্য বন্টিত হওয়া উচিত? যাতে সমাজের সর্বাধিক মানুষের কাছে এটা সুখ এনে দিতে পারে। চলো একটুখানি এক্সপ্লেন করার চেষ্টা করি। সাপোজ এই একটা পার্ট রয়েছে আর এই একটা পার্ট রয়েছে সেন্টেন্সে। তো এই পার্টে দেখতে পেলাম যে এই পার্টে সেন্টেন্সটা নর্মালভাবে একটা কিছু বর্ণনা করেছে, আর এখানে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে পারপাস। আর এই সেন্টেন্সের সেকেন্ড পার্টে বোঝাচ্ছে পারপাস, আর সেন্টেন্সটা যোগ করা হচ্ছে কি দ্বারা? সো দ্যাট দ্বারা যোগ করা হচ্ছে। খুব ভালো কথা। এবার আমি তোমাদের একটা জিনিস বলবো, গ্রামাটিক্যালি একটা কথা বলে দিচ্ছি, এটাকে একটু মনে রাখার চেষ্টা করো। মনে রাখো এই পার্ট মানে ফার্স্ট পার্ট যেটা রয়েছে, এই পার্ট যদি আমাদের প্রেজেন্টে হয়, তবে মনে রাখবে এই যে পারপাস যেটা রয়েছে, এই যে যেটা ক্লজ রয়েছে, এটাও সাধারণত আমাদের একটা মোডাল অক্সিলারি সাধারণভাবে ইউজ হয়, যার নাম হচ্ছে মে। কিন্তু যদি এখানে এই পার্টটা যদি পাস্টে হতো, এইটা যদি পাস্টে থাকতো, প্রেজেন্টে না থেকে যদি পাস্টে হতো, তবে এই পার্টটা কি হতো? পারপাসটা কি হয়ে যেত? পারপাসে আমরা মোডাল অক্সিলারি কি ব্যবহার করতাম? মাইট। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। তো দেখো আমি কি বলতে চাইলাম, যে সো দ্যাট দ্বারা যখনই দুটো সেন্টেন্স যুক্ত হয়, একটা পার্ট তো আমাদের নর্মালভাবে বোঝাচ্ছে, আর একটা পার্ট আমাদের পারপাস রয়েছে। পারপাস মানে উদ্দেশ্য। প্রথম পার্টটা মানে অ্যাকশন বলতে পারো, এই পার্টটাকে বলছে অ্যাকশন। 1 নম্বর পার্টে অ্যাকশন রয়েছে, আর অ্যাকশনটা কিসের, কোন পারপাসে, সেটা রয়েছে সেকেন্ড পার্টে। এবার প্রথম পার্ট যদি প্রেজেন্টে থাকে, তো দ্বিতীয় পার্টটা সাধারণত মে দ্বারা ইউজ করা হয়, মানে মে মোডাল অক্সিলারি ইউজ করা হয়। যদি প্রথম পার্টটা পাস্টে থাকে, তো দ্বিতীয় পার্টটা আমরা মাইটে ইউজ করি, এটা সাধারণ ক্ষেত্রে। কিন্তু বর্তমানে এখন ইউজ করা হচ্ছে মেয়ের বদলে, কেন ইউজ হয়ে উঠছে, কিন্তু গ্রামারিয়ানরা যাকে সবথেকে বেশি প্রেফার করে সেটা হচ্ছে মে, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। চলো এটার আমি না একটা এক্সাম্পলও দেওয়ার চেষ্টা করি, তবে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। হি ওয়ার্কড হার্ড so that he will অথবা shall qualify the exam। দেখো এখানে আমি সো দ্যাট দ্বারা দুটো পার্টকে জয়েন করেছি একটা সেন্টেন্সে। সে কঠিনভাবে খাটছিল, কেন? যাতে সে এক্সামটা কোয়ালিফাই করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে এখানে উইল বসবে না শ্যাল বসবে? তো তোমরা একটু আগে দেখতে পেলে যে এই একটা পার্ট রয়েছে, এই একটা পার্ট, আর এই একটা পার্ট, আর দেখতে পেলে যে সো দ্যাটের আগে কি আছে, এটা প্রেজেন্ট টেন্সে নাকি পাস্ট টেন্সে, জাস্ট এটা খেয়াল করতে হবে। তো ওয়ার্কটা এটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে। তো ওয়ার্কটা যদি পাস্ট টেন্সে হয়, তবে না বসবে উইল, না বসবে শ্যাল। আমরা এখানে কি জানি যে কি বসবে, তখন এখানে কি বসে যাবে? মাইট বসে যাবে। তো মোডাল অক্সিলারি কি বসবে? মাইট বসবে।
MIGHT, মাইট বসবে, এটা হবে কারেক্ট অ্যান্সার। তো অনেক সময় কেন বসানো থাকে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তো তোমরা মোটামুটিভাবে আশা করি বুঝতে পারলে যে ট্রান্সলেশনটা কিভাবে সহজে দেখা যেতে পারে, কিভাবে সহজ দৃষ্টিতে একটা ট্রান্সলেশনকে সলিউশনে করা যেতে পারে। আর তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। মনে রেখো সারাদিনে যেটা তোমাদের মেইন কাজ, যেটা অরিজিনাল কাজ, যেটা সারা দিন ধরে তোমাদের করা উচিত, সেটা হচ্ছে সারাক্ষণ প্র্যাকটিস আর প্র্যাকটিস। আর বিভিন্ন বই পড়া, শুধু বই নয়, শুধু বই নয়, তোমরা নিউজ পেপারও পড়ো, যদি সম্ভব হয় নিউজ পেপারও পড়ো। দ্য হিন্দু, টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া, এই ধরনের নিউজ পেপার পড়ো। ওই ধরনের নিউজ পেপারে তোমরা যদি পড়তে থাকো না, তবে প্রচুর কিছু জিনিস শিখতে পারবে, বুঝতে পারবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেমনভাবে চেঞ্জ হচ্ছে। যেমন অনেকের মনের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে স্যার আজকে যে আপনি রিপোর্টটা লিখিয়েছেন, সেটা ফার্স্ট সেন্টেন্সে, প্রথম সেন্টেন্সে আপনি তো প্রথম পার্টটাকে হচ্ছে প্যাসিভে করেছেন, পরের পার্টগুলো কেন প্যাসিভে করেননি? তার মানে কি? তার মানে তো আপনি ভুল লিখেছেন। তো আমি একটা কথাটা বলার চেষ্টা করি। তো এইগুলো হচ্ছে আপডেটেড ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ প্রথম পার্টটা দেখো আমি দিয়েছি আজকে, যেটা রয়েছে বেইরুটের যে আমি রিপোর্টটা দিয়েছি, সেটা দেখবে প্রথমে রয়েছে ভয়েস চেঞ্জে, মানে হচ্ছে প্যাসিভে রয়েছে। পরের পার্টগুলো তার দেখবে প্যাসিভ ওয়ার বলে আমি ভার্বগুলোকে উল্লেখ করিনি। উল্লেখ করার কোনো দরকার নেই, কারণ এটা আন্ডারস্টুড। এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, এরকমভাবে হয়ে উঠছে। তো এরকমভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে, আর আমি মডার্ন কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি আজকে। দেখবে তোমরা এটা একটু চেক করে নেবে যে প্রথম পার্টে যেটা রয়েছে, সেন্টেন্সের প্রথম পার্টে প্রথমে দেখবে আমি ভয়েস চেঞ্জ করেছি, কিন্তু তার পরেরগুলোতে আমি আর ভয়েস চেঞ্জ করিনি, কারণ সেটা আন্ডারস্টুড। আর লাস্টে দেখবে হচ্ছে বাই এ ম্যাসিভ এক্সপ্লোশন বা এরকম কোনো কিছু বলে লেখা রয়েছে। তো এইগুলো হচ্ছে আপডেটেড ল্যাঙ্গুয়েজ, এগুলো সম্পর্কে একটু নলেজ রাখতে হবে। তো আমি এগুলো সম্পর্কে বলবো, চিন্তার কোনো কারণে। যাই হোক, প্র্যাকটিস করো খুব ভালো করে।